এদিকে সারা জীবন ভারত বিরোধিতা করেও ভারতের পা চাকতে প্রস্তুত তারেক রহমান। হঠাৎ একই বার্তা দিল মোদি, নতুন রূপে ফিরে আসছে আওয়ামী লীগ। রাজনীতির এই বিশাল ক্যানভাসে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার এই ঘোলাটে ভূ রাজনীতি যা ক্যামেরার সামনে ঘটে, তার চেয়ে বহুগুণ বেশি ঘটনা ঘটে পর্দার অন্তরালে। আর যিনি পাকা খেলোয়াড় তিনি জানেন প্রতিটি চালের পেছনে কিন্তু লুকিয়ে থাকে আগামী দিনের একটি গভীর এবং অনেক বড় সমীকরণ। তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। তিনি নতুন করে সম্পর্কের সূচনা করতে চান। 80-90 দশকের রাজনীতি আর চলতে পারে বলে তিনি মনে করেন না। তিনি মনে করেন ভারত বাংলাদেশের ভেতরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত। একটি রাজনৈতিক দল যার জন্ম এই রাষ্ট্রের আগে, আজ সেই রাষ্ট্রই তাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইতিহাসের পাতায় নিষিদ্ধের তালিকায় তুলে দিচ্ছে। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। এটি কি কেবল একটি দলের পতন, নাকি বাংলাদেশের রাজনীতির মৌলিক কাঠামোর আমূল পরিবর্তন? এই যে স্থানীয় সরকার নির্বাচনটা যদি দলীয় প্রতীকে না হয়, তাহলে তো আওয়ামী লীগ চলে আসবে। এখন আমি বলছি যে আওয়ামী লীগের জন্য সুখবর, আরেকটি সুখবর আসছে। আওয়ামী লীগের ভাইরা বোনরা, আওয়ামী লীগাররা হতাশ হয়ে গেছেন। ভাই, হতাশার কিছু নেই। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ বাংলাদেশের হৃদয়ের সাথে, মাটির সাথে, মানুষের সাথে জড়িয়ে আছে। আওয়ামী লীগ কোথায় যাবে? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রধানমন্ত্রী তারেক রহমান বহু বছর ধরেই ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে একটা দলীয় এবং ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে চাইছেন। 2014-তে বিজেপি সরকার ভারতে ক্ষমতায় আসবার পর থেকেই নানা সময়ে বিএনপি এই বিষয়ে সক্রিয় হয়েছে। কারণ তারেক রহমানের মা খালেদা জিয়া স্পষ্টতই প্রকাশ্যেই একথা বলতেন যে কংগ্রেস শাসিত ভারত সবসময় আওয়ামী লীগকেই একরকমের তাদের ঐতিহাসিক সম্পর্কের কারণে একমাত্র বন্ধু বলে ভেবে এসেছে এবং বাংলাদেশের সকল ক্ষেত্রে শুধুমাত্র আওয়ামী লীগকেই সমর্থন দিয়ে এসেছে। এমনকি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাতে বেগম খালেদা জিয়া এমন অভিযোগও করেছিলেন, সে কথা খালেদা জিয়ার মৃত্যুর পর আবারও ভারতের নানা সংবাদ মাধ্যমের আলোচনায় আলোচিত হয়েছে যে খালেদা জিয়া স্পষ্টতই বলেছিলেন যে আপনারা কি সবসময় শেখ হাসিনাকেই শুধু সমর্থন দিয়ে যাবেন। মানে খালেদা জিয়ার পক্ষে কখনোই কংগ্রেসের সঙ্গে এমন কোনো সম্পর্ক গড়ে তোলা সম্ভব হয়নি যেটা ঐতিহাসিকভাবে গড়ে তোলা ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমানের যে সম্পর্ক, ইন্দিরা মুজিব সম্পর্ককে ছাপিয়ে যেতে পেরেছে। এবং বিএনপির তরফে, খালেদা জিয়ার তরফে এটা সবসময় ভাবা হয়েছে যে সেই ইন্দিরা মুজিব সম্পর্কের সূত্রেই ভারত এমন একটা পক্ষপাতিত্ব আওয়ামী লীগকে বরাবর দেখিয়ে এসেছে যেটা সবসময় আবারও বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে, আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কাজেই খালেদা জিয়া যখন 2013 সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন না বাংলাদেশে, তিনি যখন সফরে এলেন তখন, কারণ তার তখনকার অভিযোগ 2008-এ এই প্রণব মুখার্জি, এই কংগ্রেস সরকারই নানা রকম কলকাঠি নেড়ে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নিশ্চিত করেছিল 1/11 সরকারের সঙ্গে যোগসাজশে। সেসব অভিযোগে যখন তিনি আর গেলেন না এবং তারপর যখন ভারতের সঙ্গে তার সম্পর্কটা একেবারে একরকমের তলানিতে গিয়ে ঠেকেছিল, তারপর কিন্তু যখন 2014 সালে মোদী সরকার ক্ষমতায় এলো, বিজেপি ক্ষমতায় এলো, বিএনপির ভেতরে একটা স্বস্তির নিঃশ্বাস পড়েছিল যে বিএনপি এখন এমন একটি দলের সঙ্গে ঘনিষ্ঠতা করবার সুযোগ পেতে যাচ্ছে যেই দলটি ভারতে ক্ষমতাসীন হয়েছে, সর্বভারতে যার একটা বড় ধরনের প্রভাব আছে এবং যেই দলটির সঙ্গে আওয়ামী লীগের কখনো কোনো ঐতিহাসিক ঘনিষ্ঠতা ছিল না। তারেক রহমান বোঝেন যে এই যে সামরিক বাহিনীর মানে সেনা সদরে জন্ম নেওয়া একটা দল, ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটা দল হিসেবে বিএনপির বরাবর দেশে দেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের একটা ঘাটতি আছে এবং তার পিতা সেনা প্রধান জিয়াউর রহমান
রাষ্ট্রপ্রধান হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে আরেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, একটা সম্পর্ক হয়েছে বটে, কিন্তু সেই সম্পর্কটা বিএনপি কখনো রাজনৈতিক দল হিসেবে অব্যাহত রাখতে পারে নাই। কারণ ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল হিসেবে বিএনপিকে সেভাবে উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল হিসেবেই অনেক ক্ষেত্রে বিবেচনা করে নাই। মানে মনে করেছে একজন সামরিক শাসক মাত্র এবং একজন সামরিক শাসকের দল মাত্র হচ্ছে বিএনপি। কিন্তু তারেক রহমান বুঝেছেন, বিশেষ করে তার 17 বছরের নির্বাসনের সময়ে, যে সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক যত সহজে হয় বা পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হয়, দল যখন ক্ষমতার বাইরে থাকে তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা এবং যেসব দেশের প্রভাব আছে বাংলাদেশের ওপর, আমেরিকা যুক্তরাজ্য ভারত, এসব দেশের প্রভাবশালী রাজনৈতিক দলের প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সম্পর্ক সবসময় রাজনীতিতে ফিরিয়ে আনতে একটা বড় ভূমিকা রাখে। কিন্তু তারেক রহমান এবারেও যখন ফিরেছেন, তার সঙ্গে আসলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে, ভারতের গোয়েন্দা কর্মকর্তা পর্যায়ে, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের প্রতিনিধিদের পর্যায়ে যত যোগাযোগ স্থাপিত হয়েছে, বিজেপির তরফে কিংবা ক্ষমতাসীন দল মোদীর রাজনৈতিক প্রভাব বিস্তার করেন যারা মোদীর ওপরে, প্রধানমন্ত্রী মোদীর ওপরে, আরএসএস, বিজেপি, এদের কোনো প্রভাব বা মতামত বা বিশ্বাসভাজনতা আস্থার সম্পর্ক গড়ে তুলে তারেক রহমান ফিরতে পারেন নাই। তারেক রহমানের সেদিক থেকে এই উদ্যোগটা তাই এখনো চালিয়ে যাবার একটা তাগিদ যে সুস্পষ্টভাবেই আছে, তার প্রমাণ খলিলুর রহমান যখন ভারত সফরে গেছেন, তখন খলিলুর রহমানের সঙ্গে তারেক রহমান তার ঘনিষ্ঠ আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, এখন সরকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পাঠিয়েছেন, এবং তারেক রহমান হুমায়ুন কবিরের হাত দিয়ে বিজেপির প্রধান নীতিন নবীনের জন্য একটা ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন, এবং হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর লেখা বিজেপি প্রধানকে সেই ব্যক্তিগত চিঠিটা বিজেপির দুই নেতার হাতে তুলে দিয়েছেন। বিজেপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি, সেই বিজয় চোথাওয়ালে, তিনি এক্স হ্যান্ডেল স্ট্যাটাস দিয়ে বলেছেন তারা প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার হাত থেকে বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের তরফ থেকে একটা ব্যক্তিগত চিঠি গ্রহণ করেছেন, যেটা তারা বিজেপির নেতা নীতিন নবীনকে তুলে দেবেন। বিজেপি খুব বড় উচ্ছ্বাস দেখিয়েছে এ দফায়ও তারেক রহমানের চিঠি পেয়ে, তা বলা যাচ্ছে না। কারণ একদিকে যেমন বিজেপির সদর দফতরে হুমায়ুন কবিরকে নিয়ে গিয়ে বিজেপি নেতৃবৃন্দ তাকে একটা উষ্ণ অভ্যর্থনা বা স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে, তা নয়, অন্যদিকে বিজেপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যার হাতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষার দায়িত্ব যাকে দিয়ে রেখেছে বিজেপি, সেই বিজয় চোথাওয়ালে চিঠিটা গ্রহণ করেছেন, আর তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সদস্য শিশির বাজুরিয়াকে। কাজে বিজেপি মোটামুটি একটা মানে আনুষ্ঠানিকভাবে তেমন কোনো উচ্ছ্বাস না দেখিয়ে চিঠিটা গ্রহণ করেছেন। কিন্তু তারেক রহমানের এই যে উচ্ছ্বাস, এটা একটা ধারাবাহিকতা। হুমায়ুন কবিরকে প্রথম বিএনপির নেতৃবৃন্দ কিন্তু চিনতে পেরেছিলেন যখন 2018 সালের জুন মাসের দিকে হঠাৎ করে ভারতের অত্যন্ত প্রভাবশালী পত্রিকা দা হিন্দুতে এই খবর বেরিয়েছিল যে যুক্তরাজ্যে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আর বিএনপির দুই নেতা আব্দুল আওয়াল মিন্টু এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী নাকি ভারতের দিল্লি গেছেন বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করতে, এবং সেখানে গিয়ে দা হিন্দু পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন হুমায়ুন কবির যে তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, তিনি নতুন করে সম্পর্কের সূচনা করতে চান। 80-90 দশকের রাজনীতি আর চলতে পারে বলে তিনি মনে করেন না। তিনি মনে করেন ভারত বাংলাদেশের ভেতরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত। বিএনপি নেতৃবৃন্দ তখন বাংলাদেশেও চমকে গিয়েছিলেন, কারণ খালেদা জিয়া কিংবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বরাবরের রাজনীতিটাই, মানে বিএনপি যে রাজনীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল সেই রাজনীতির একেবারে কেন্দ্রে ছিল ভারত বিরোধিতার রাজনীতি। মানে খালেদা জিয়া নির্বাচন জিতে এসেছিলেন 2001 সালেও এই স্লোগান দিয়ে যে যদি আওয়ামী লীগের হাতে ক্ষমতা যায় তাহলে দেশটা ভারত হয়ে যাবে। কাজেই এই পরিস্থিতিতে হঠাৎ করে খালেদা জিয়া পুত্র তারেক রহমান লন্ডন থেকে বিএনপির বাংলাদেশে অচেনা একজন নেতাকে ভারত পাঠালেন, আর তার সঙ্গে গিয়ে যোগ দিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, এবং তারা গিয়ে হিন্দু পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বসলেন যে বিএনপি ভারত বিরোধিতা ছেড়ে মৈত্রীর সম্পর্ক গড়ে তুলতে চায়। সেটা তখন চমৎকৃত করেছিল বিএনপির নেতৃবৃন্দকে। অনেকে চমকে গিয়েছিলেন, অনেকে সরাসরি সমালোচনা করে বলেছিলেন সংবাদ মাধ্যমকে যে খালেদা জিয়া পুত্র কোন রকম দলীয় সিদ্ধান্ত ছাড়াই ভারতের দিকে মৈত্রীর হাত বাড়াতে এমন একজন নাম না জানা উপদেষ্টাকে ভারত পাঠিয়েছেন। খালেদা জিয়া মোদী সরকার ক্ষমতায় আসার পরপরই কিন্তু আশা করেছিলেন যে এই দফায় মানে ভারত সরকারের ওই যে আওয়ামী লীগ মুখী নীতির একটা বড় ধরনের পরিবর্তন ঘটবে, এবং মনে করে দেখেন 2015 সালে খালেদা জিয়াকে যখন বালুর ট্রাক দিয়ে তার অফিসে অবরুদ্ধ করে রাখা
হয়েছে বা তিনি তার অফিসে অবরুদ্ধ হয়েছিলেন, তখন বেগম খালেদা জিয়ার তরফে তখনকার তার প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের সামনে ঘোষণা দেন যে খালেদা জিয়া অবরুদ্ধ অবস্থায় কেমন আছেন তা জানতে বিজেপি সভাপতি অমিত শাহ খালেদা জিয়াকে ফোন করেছিলেন। ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় বাংলাদেশের সংবাদ মাধ্যমে। তখন চ্যানেল 24, বিডি নিউজ 24 সহ বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম যখন বিজেপি সভাপতি অমিত শাহকে ফোন করে বসেন যে সত্যি তিনি খালেদা জিয়া অবরুদ্ধ অবস্থায় কেমন আছে জানতে ফোন করেছিলেন কিনা, তখন অমিত শাহ মুখের ওপর বাংলাদেশের সংবাদ মাধ্যমকে জানিয়ে দেন তিনি এ ধরনের কোনো ফোন করেন নাই, খালেদা জিয়ার সঙ্গে তার কোনো কথা হয় নাই। এরপরে 2015-তে যখন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ সফরে যান, তখন বিএনপি অত্যন্ত উদ্গ্রীব হয়ে ওঠে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে খালেদা জিয়ার একটা সাক্ষাৎ আয়োজন করতে, এবং তখন বিএনপির তরফ থেকে বলা হয় আওয়ামী লীগ ক্রমাগতভাবে সেই সাক্ষাতে ব্যাঘাত সৃষ্টি করতে চাইছে। খালেদা জিয়া 2013-তে প্রণব মুখার্জি মানে কংগ্রেসের ওই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে রাজি না হলেও কিন্তু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন 2015 সালে, এবং সেই সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে তিনি তার তরফে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ মঈন খান, হান্নান শাহ এদের তরফে জানানো হয়েছিল যে খালেদা জিয়া অত্যন্ত আনন্দিত প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করে, এবং বাংলাদেশে গণতন্ত্রহীনতার বিষয়টি তিনি ভারতের প্রধানমন্ত্রীকে জানিয়ে এসেছেন, এবং তিনি বলেছেন যে ভারতের উচিত বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এবং একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরাসরি সহায়তা দেওয়া। তখনও কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব এই এখনকার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আর ভারতের নিরাপত্তা উপদেষ্টা সেই অজিত দোভাল এস জয়শঙ্করের প্রভাব বলয়ের বাইরে আসলে বিজেপি সরকারকেও খালেদা জিয়া বা তারেক রহমান এরপরেও বের করতে পারেন নাই যে তার একটা কারণ হিসেবে বরাবর খালেদা জিয়া এবং তারেক রহমান ভেবে এসেছেন যে সেটার একটা কারণ রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্ক গড়ে না তুলতে পারাটা। এখন তারেক রহমানের জন্য বিজেপির সঙ্গে সম্পর্ক গড়ে তোলাটা এই সময়ে তিনি মনে করছেন আরো গুরুত্বপূর্ণ, কারণ 2024-এর 5ই আগস্টের পর শেখ হাসিনাকে যেভাবে ভারত আশ্রয় দিয়েছে এবং এক রকমের প্রশ্রয় দিয়েছে সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যখন শেখ হাসিনা সেখানে বসেই একজন সরকার প্রধানের মর্যাদায় ভারতের আতিথেয়তায় থেকে সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন, এবং ভারত সরকার এই অবস্থানে অনড় আছে যে কোনোভাবেই তারা শেখ হাসিনাকে তার ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশে ফেরত পাঠাবে না। তখন তারেক রহমান বিশেষভাবে মনে করছেন যে মোদী সরকারের সঙ্গেও এবং বিশেষভাবে অজিত দোভাল এস জয়শঙ্করের সঙ্গে এই সুযোগে যে ঘনিষ্ঠতার প্রমাণ মিলছে শেখ হাসিনার, সেটাও বিএনপির রাজনীতির ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হচ্ছে না। স্থানীয় সরকারকেও দলীয় সিলমোহর মারা, আমি এই খারাপ কাজটির আগাগোড়া সমালোচক ছিলাম এখনো, কিন্তু লাকিলি সৌভাগ্যবশত এই যে অন্তর্বর্তী সরকারের নানা সংস্কার বা নানা অধ্যাদেশের মধ্যে স্থানীয় সরকার অধ্যাদেশ একটা জারি করেছে যেখানে দলীয় প্রতীকে নির্বাচন হবে না, এবং সেটি গতকালকে পাশ হয়েছে। সেই আইনটি দলীয় প্রতীকে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন, এই সংক্রান্ত স্থানীয় সরকার পৌরসভা, স্থানীয় সরকার উপজেলা সংশোধনী বিল গতকাল সংসদে পাশ হয়েছে। পর্যায়ক্রমে স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন সংশোধনী বিলেও দলীয় প্রতীক থাকছে না। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন। পরে সেটি কণ্ঠ ভোটে পাশ হয়। এই বিল পাশের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো কার্যকর, জবাবদিহিমূলক ও সময়োপযোগী করতে ধারাবাহিকভাবে বিভিন্ন আইন সংশোধন করা হয়। এই সংশোধন বিলও সেই প্রক্রিয়ার অংশ। এই বিল পাশের সব প্রক্রিয়ায় অংশ নেওয়ার পরও গণবিরোধী বিল পাশের অভিযোগ তুলে ওয়াকআউট করে জামাতে ইসলামী ও তাদের জোটবদ্ধ দলের সংসদ সদস্যরা। খুব মজা লাগছে বিষয়গুলো। এই যে বিভিন্ন আইন যে পাশ হচ্ছে, অধ্যাদেশগুলো, ইউনূস সরকার যে অধ্যাদেশগুলো জারি করেছিল সেগুলো একের পর এক সংসদে অলমোস্ট ম্যাক্সিমাম পাশ হয়ে গেছে, আর কিছু আছে, এটা হয়তো নেক্সট ওয়ার্কিং ডেতে পাশ হয়ে যাবে সবগুলো। এই আইনগুলো যখন পাশ হচ্ছে তখন একের পর এক জামাত বিরোধিতা করছে, অথচ ইউনূস সরকারটা ছিল জামাতের সরকার, সেই সময় সব ধরনের এইগুলোতে সমর্থন দিয়েছে। এখন যখন সংসদে একটা করে সত্যিকারের অর্থে এটা যখন আইনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, স্থায়ী আইনে পরিণত হচ্ছে, তখন জামাত প্রত্যেকটা বিরোধিতা করছে। এতদিনে তাদের বোধোদয় হচ্ছে যে কি ঘটতে যাচ্ছে আসলে। সন্ত্রাস বিরোধী আইন পাশ নিয়ে তারা সময় চেয়েছিল। গতকাল সংসদে তারা পাকিস্তানের দোসর বা পাকিস্তানের আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষের দল বা সহযোগী সংগঠন হিসেবে, রাজনৈতিক দল হিসেবে জামাত আইন সিদ্ধ হয়ে গেছে, আইন পাশ হয়েছে গতকাল। এবং গতকালকে এই যে সংসদে পাশ হয়েছে স্থানীয় সরকার সংশোধন আইন, এতেও বিরোধিতা করে জামাত ওয়াকআউট করেছে।
জামাত খুব সূক্ষ্মভাবে বুঝতে পারছে যে আওয়ামী লীগ কিভাবে ফিরছে, কিভাবে আসছে। আওয়ামী লীগকে একদম আউট করে দিয়ে, আওয়ামী লীগকে দেশ ছাড়া করে দিয়ে এই দেশবিরোধী জামাত চেয়েছিল সেই মাটিটা দখল করবে তারা। এই যে গত নির্বাচনের মাধ্যমেই সেই প্রক্রিয়াটা তাদের ছিল, আগে থেকেই ছিল যে আওয়ামী লীগ চলে গেছে মানে তারা সবকিছুর হর্তাকর্তা, তারা সব দখল করবে। এখন আবার বুঝতে পারছে যে এই যে স্থানীয় সরকার নির্বাচনটা যদি দলীয় প্রতীকে না হয় তাহলে তো আওয়ামী লীগ চলে আসবে। এই জায়গা থেকে জামাত গতকালকে এই আইন পাশের ক্ষেত্রেও বিরোধিতা করেছে এবং এই আইন সহ আরো কিছু আইন পাশের ক্ষেত্রে বিরোধিতা করে সংসদ থেকে ওয়াকআউট করেছিল। এখন আমি বলছি যে আওয়ামী লীগের জন্য সুখবর, আরেকটি সুখবর আসছে। আওয়ামী লীগের ভাইরা বোনরা, আওয়ামী লীগাররা হতাশ হয়ে গেছেন। ভাই, হতাশার কিছু নেই। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ বাংলাদেশের হৃদয়ের সাথে, মাটির সাথে, মানুষের সাথে জড়িয়ে আছে। আওয়ামী লীগ কোথায় যাবে? এই যে একটা অপরচুনিটি এলো, শীঘ্রই নির্বাচন হবে, হয়তো কুরবানি ঈদের পরেই এই নির্বাচনটার প্রক্রিয়া শুরু হবে। স্থানীয় সরকার নির্বাচন প্রথমে হয়তো সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে শুরু হবে, কারণ স্থানীয় সরকারের সব বডি খালি ফাঁকা, ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সব আওয়ামী লীগ সরকারের পতনের পরে সব জায়গা বাতিল করে দেওয়া হয়েছে। সব নির্বাচনগুলো বাতিল করে নির্বাচিত চেয়ারম্যান বা মেয়রদেরকে বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া অতীব জরুরি, হতেই হবে। ঈদের পরে এটা শুরু হবে। আমি খানিক আগে বললাম, আওয়ামী লীগের ভাইরা, আপনারা বোনরা, আপনারা এখন দলের নিষেধাজ্ঞা উঠলে দলীয় কার্যক্রম শুরু করবেন, কিন্তু দলের সাথে স্থানীয় সরকারের নির্বাচনে কোনো সম্পর্ক নাই। দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার আর কোনো ব্যবস্থা নেই। আপনি নৌকা মার্কা নিয়ে আপনাকে নির্বাচন করতে হবে না। আমি একটু হাসির কথা বলি, আপনি হারিকেন মার্কা নিয়ে নির্বাচন করুন, আপনি বাঁশ মার্কা নিয়ে নির্বাচন করুন, তাও নির্বাচন করুন। স্বতন্ত্র হয়ে যান, সাধারণ মানুষ হয়ে যান, সাধারণ মানুষের সাথে মিশে যান, সাধারণ মানুষের কাতারে নেমে যান। দলের কথা এখন আপনার বলার দরকার নেই। দলের স্থগিতের নির্বাহী আদেশ প্রত্যাহার হলে তারপরে বলেন যে আমি আওয়ামী লীগের, কিন্তু আপনি আওয়ামী লীগ করেন, কিন্তু এখন সেটা আপাতত একটু স্টপ রাখেন, রেখে কার্যক্রম শুরু করেন। স্থানীয় বডিটা যদি আপনি দখল করেন নির্বাচনের মাধ্যমে, দখল বলতে দখলদারিত্ব নয়, নির্বাচনের মাধ্যমে, মানুষের মন জয় করার মাধ্যমে, বাংলাদেশ কিন্তু রেডি হয়ে আছে আপনাকে ভোট দেওয়ার জন্য। এই যে গত 18 মাসের ইউনূস সরকার এবং 2 মাসের বিএনপি সরকার নিয়ে এখনো মানুষ দ্বিধা দ্বন্দ্বে, এখনো স্বস্তির জায়গায় কিন্তু এখনো আসেনি বাংলাদেশ। সেই জায়গায় মানুষ কিন্তু বলতে শুরু করেছে, বলছে যে আমরা আগেই ভালো ছিলাম। সেই আগেই ভালো ছিলাম জায়গাটা থেকে, ইমেজটা থেকে বা অনুভূতির জায়গাটাকে ক্যাচ করেন। আগে স্থানীয় সরকারের বডিগুলা আয়ত্তে আনেন, তারপরে জাতীয় নির্বাচন। এটা আওয়ামী লীগের জন্য একটা বিশাল সুযোগ, বিশাল অপরচুনিটি আওয়ামী লীগ ফিরে আসার জন্য, নির্দল হিসেবে, স্বতন্ত্র হিসেবে ফিরে আসার জন্য। এই সুযোগটা যে কোনো মূল্যে, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অসংখ্যবার বিভিন্ন বক্তব্যে বলেছেন যে এখন থেকে যত নির্বাচন হবে পেশাজীবী সংগঠন, ওই যে আইনজীবী সংগঠনগুলোর নির্বাচনে ব্যাপক সাফল্য আসছে। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছেন তিনি। কাজেই সারা বাংলাদেশে ব্যাপকভাবে নির্দল হয়ে যান, নির্দল হয়ে স্বতন্ত্রভাবে কাজ করেন, কাজ করে সেগুলো আয়ত্তে আনেন এবং আয়ত্তে আনা সম্ভব। এবং স্থানীয় সরকারে আওয়ামী লীগের হানাহানি হবে, বিএনপির সঙ্গে ফাটাফাটি হবে, বিভিন্ন জায়গায় জামাতের সাথে ফাটাফাটি হবে। জামাতের শক্তি সামর্থ্য সারা বাংলাদেশে কতটুকু আপনারা জানেন। মূল ফাটাফাটিটা বিএনপির সঙ্গে হবে, জামাতের সাথে হবে, হোক। কিন্তু স্থানীয় সরকারে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাদের জন্য এটি একটি বিরাট সুযোগ। এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসার আরেকটা উইন্ডো ওপেন হলো। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।